ওই দিন আমি বুঝেছি যে বাংলাদেশে এই যে আন্দোলন, এবারের যে আন্দোলনটা হলো, তার 1 নাম্বার প্লেয়ার ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমাকে বরাদ দেওয়া যে এএফপি বলেছেন উনি পালিয়ে গেছেন, এএফপি সবাই, মানে পুরো ব্লেমটা আমার দিকে। আমি আর কি সুরাকিরা যা ছিল পড়াশোনা। নাহিদদের যে গ্রুপ বা স্টুডেন্টরা যারা প্রোটেস্ট করছিল, তারা বলছিল যে আজকে একটা গায়েবানা জানাজা হবে। আমি পাঞ্জাবি পরে গেছি সাধারণত। আমি তখন এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ। এএফপি হচ্ছে ফ্রান্সের বার্তা সংস্থা, ওইটার আমি ইংলিশ সার্ভিসে আছি, ওইটার আমি বাংলাদেশের প্রধান আছি তখন, মানে 13 বছর, ওদের ওখানে আমি 20 বছর চাকরি করছি। তো আমি পাঞ্জাবি পরে গিয়েছি যে যদি গায়েবানা জানাজা আমার সময় হয়, আমি ওইখানে গিয়ে আমি জানাজায় অ্যাটেন্ড করব। জানাজার যাওয়ার জন্য স্টুডেন্টরা একটা বড় মিছিল আসলো শহীদুল্লাহ হল থেকে। আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটি গেছেন তারা জানেন ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল অনেক দূরে। তো কার্জন হলের থেকে একটা বড় মিছিল আসলো। মিছিল আসা মাত্রই পুলিশ কি করলো, পুলিশ ওদেরকে স্টান গ্রেনেড মারলো, যে গ্রেনেডে খুব শব্দ হয়। সবাই ছিটকে পড়লো। আমিও, আমার পা ভাঙা, আমার হাঁটুতে অপারেশন হয়েছে, আমার হাঁটুর যে চাকতিটা এটা ভাঙা। তো আমি ল্যাংচাইতে আমি ইয়েতে আসলাম, বেগম রোকেয়া হলের গেটে আসলাম। কিন্তু রোকেয়া হলের এরা ভাবলো যে আমি কি আননোন কোনো লোক, আমাকে আর ঢুকতে দিল না। এবং খুব পুলিশ তখন টিয়ার গ্যাস মারছে, খুব খারাপ লাগতেছে। তারপরে একটু পরে আধা ঘন্টা এই ক্লাস চললো। চলার পরে স্টুডেন্টরা চলে গেল আরও মল চত্বরের দিকে, রেজিস্ট্রার অফিসের ওই দিকে চলে গেল। 4টার দিকে, 4:30টার দিকে গায়েবানা জানাজা হয়েছে, 12 পরে আমি মনে নেই। তারপরে আমরা ফিরতেছি, ফেরার সময় আমরা যারা সাংবাদিক, আমাদের পুলিশের সাথেও আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হয়। মানে তাদের কাছ থেকে অনেক সময় আমরা যারা বিদেশে রিপোর্ট পাঠাই, ওদের সোর্সিংটা, মানে কেউ যদি মারা যায়, এটা আমরা সাধারণত পুলিশের মুখ দিয়ে বলাতে হয় যে পুলিশ বলেছে এতজন মারা গেছে। এটা অন্য কেউ বললে ওইটাকে অথেন্টিক করে না। আমি পুলিশের সাথে যাওয়ার সময় পুলিশের সাথে কথা বলছি, সন্ধ্যা হবে হবে ভাব। উনি খুব বিদ্রুপের সুরে বললেন যে যান, এখন আন্দোলন চিরতরে শেষ। কারণ কি? আন্দোলন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আন্দোলন, যখন স্টুডেন্ট আন্দোলন হয়, ওইটার মূল রোল প্লে করে হলো হিস্ট্রিক্যালি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা হলে থাকে। হলের ছেলেরা আসে, ইয়ে করে। আপনারা যদি এরশাদ বিরোধী আন্দোলন দেখেন, ওই সময় এরশাদ কিন্তু অনেকবার হল বন্ধ করে দিয়েছে, হল ভ্যাকেট, হল খালি করা, প্রায় হল খালি করার নির্দেশ দিয়েছে। এবং তার পরবর্তীতে অনেকগুলো আন্দোলনের সময় হল খালি করাটা ছিল একটা গভর্নমেন্টের একটা আন্দোলন দমানোর একটা বড় ট্যাকটিক্স। তো পুলিশের ভদ্রলোক, উনি সম্ভবত রমনা জোনের উনি এডিসি বা কিছু একজন, উনি বলতেছেন যে হল ভ্যাকেট হয়ে গেছে, স্টুডেন্টরা কেউ নাই। আমার সামনে আমি 4-5 জনকে দেখলাম বাক্স প্যাকটা নিয়ে চলে যাচ্ছে। ওনারা ধারণা এবং যে আর বাংলাদেশে এই যে আন্দোলনটা হলো, হ্যাঁ, এটা মারা যাবে। গতকাল যে আবু সাইদ মারা গেছে, আমাদের ব্যর্থভাবে আমাদের ফিরতে হবে যে আবু সাইদের রক্তটা আসলে বৃথা গিয়েছে। আমি খুব ব্যর্থ মনোরথ হয়ে আমি অফিসে ফিরলাম। তারপরে রাতে ইন্টারনেট চলে গেল। পরের দিন সকালে 11টার সময় আমার এবং ওই দিন আমি অফিসেও আসছি দেরিতে, 18 তারিখে। আমি আমার যেটা ধারণা, আমার যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, যেটা আমি জানি, সেটা বলছে যে আন্দোলন আগাবে না। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির কেউ না, এরা সব যে যার মতো তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তাদের থাকবে এটা কোথায়? হল যদি ভ্যাকেট হয়ে যায়, ওইখানে থাকবে। আর পুরো ঢাকা ইউনিভার্সিটি সমস্ত পাবলিক ইউনিভার্সিটি পুলিশে গিজগিজ করছে। ঠিক 10টা-11টার সময় শুনলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা নেমেছে।
প্রথমে হচ্ছে বাড্ডার দিকে শুনলাম, পরে শুনি যে ওই যে মাদানী ইবিনুর সামনে এনইসির স্টুডেন্টরা, তারপরে আপনাদের বিরুলিয়া হাজার হাজার, এবং 11টা 12টার সময় শুনলাম যে পুলিশ আমাকে বলছে, আমার কয়েকটা সোর্স ছিল, ভাই 1 লক্ষর মতো ছেলে নেমেছে, সংখ্যা আরো বেশি হবে, 2-3 লক্ষ হলেও না। ওই দিন আমি বুঝেছি যে বাংলাদেশে এই যে আন্দোলন, এবারের যে আন্দোলনটা হলো, তার 1 নাম্বার প্লেয়ার ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার আগারগাঁওয়ে, ওইখানে আসলে ওদের কাছে তথ্য আসে, এসএসএফ এর কাছে তথ্য আসে যে শেখ হাসিনার ওই উত্তরার থেকে 5 লক্ষ লোক কাছাকাছি এসে পড়ছে এবং তাদের কেউ এয়ারপোর্টে ঢুকে গেছে। আর এদিক দিয়ে লোকগুলোও গুলিস্তানের কাছাকাছি এসে পড়েছে, যারা যাত্রাবাড়ি, মাতুয়াই এগুলোর থেকে আসছে। তো এই জন্য ওরা দেরি না করে তাকে পুরনো এয়ারপোর্টে নিয়ে গেছে, নিয়ে ওইখান থেকে ফ্লাই করেছে ইন্ডিয়ায়। আমাকে আর তখন বলে না যে আগরতলা যাচ্ছে। আমি আরো 2 জনের পেয়ে আমি মোট 3 জনের সোর্স দিয়ে আমি রিপোর্টটা করলাম, ওরা নিল, এটা ছাপা হলো। আমাদের যেটা হয় যে এফপিতে এজেন্সি, তো এটা 1 লাইনে রিপোর্ট যায়, বাংলাদেশ প্রাইম মিনিস্টার প্লিজ ফর ইন্ডিয়া, এইটা দিলাম। দেওয়ার পরে সারা বাংলাদেশে সবাই নিয়েছে, বিদেশিরা নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি একা রিপোর্টটা করছি, আর কেউ করছে না। একটা সমস্যা হচ্ছে যে আমাকে বরাদ দেওয়া হচ্ছে, এফপি বলেছেন উনি পালিয়ে গেছেন, এফপি সবাই, মানে পুরো ব্লেমটা আমার দিকে। আমি আর কি সুরাকিরা যা ছিল পড়াশোনা, এই করতে 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 পায়চারি করতেছি। আর এই কেননা এটা এত টেনশনে, যদি উনি আবার ফিরে আসেন, তো যে ঠিক 2টার সময়, 2টার একটু দেরি বা 2টার সময় একটা টিভিতে স্ক্রল আসলো যে বাংলাদেশের আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন আমি ঠিক বললাম যে আলহামদুলিল্লাহ, যে সে আসলেই পালিয়ে গেছে।